পেট্রোডলার ব্যবস্থা মূলত একটি বৈশ্বিক অর্থনৈতিক কাঠামো, যেখানে আন্তর্জাতিক বাজারে খনিজ তেলের লেনদেন প্রধানত মার্কিন ডলারে সম্পন্ন হয়। 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার চুক্তির মাধ্যমে এই ব্যবস্থার সূচনা হয়, যার ফলে বিশ্বজুড়ে ডলারের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। যেহেতু প্রতিটি দেশকেই জ্বালানি আমদানির জন্য ডলার রিজার্ভ রাখতে হয়, তাই মার্কিন অর্থনীতি একটি স্থায়ী সুবিধাজনক অবস্থানে থাকে। তবে বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে এই ব্যবস্থার পরিবর্তন ঘটে ইউরো বা অন্যান্য আঞ্চলিক মুদ্রায় লেনদেনের মাধ্যমে ডলারের আধিপত্য কমানোর বিষয়টি তাত্ত্বিকভাবে সম্ভব হলেও এর প্রয়োগ অত্যন্ত জটিল। ডলারের শক্তি শুধু তেলের বাজারে নয়, বরং বিশ্বব্যাপী ব্যাংকিং নেটওয়ার্ক এবং ঋণ বাজারের ওপর এর গভীর নিয়ন্ত্রণের ওপর নির্ভরশীল। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মুদ্রা পরিবর্তনের বিষয়টি অত্যন্ত প্রাসঙ্গিক, বিশেষ করে পোশাক শিল্পের ক্ষেত্রে। বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ হওয়ায় রপ্তানি আয় মূলত ইউরোতে আসার কথা, কিন্তু বর্তমানে তা ডলারের মাধ্যমে রূপান্তর হয়ে আসে। সরাসরি ইউরোতে লেনদেন করা গেলে মুদ্রা বিনিময়ের ঝুঁকি ও খরচ উভয়ই কমানো সম্ভব। একইভাবে চীন থেকে কাঁচামাল আমদানির ক্ষেত্রে ডলারের বদলে সরাসরি চীনা মুদ্রা ইউয়ানে পেমেন্ট করা গেলে আমদানিকারকদের প্রায় 3.5% থেকে 5.5% পর্যন্ত খরচ সাশ্রয় হতে পারে। এতে ডাবল কনভার্সন ফি এড়ানো যায় এবং ডলার সংকটের সময় এলসি খোলা অনেক সহজ হয়। বর্তমানে বাংলাদেশ চীন ও ভারতের সাথে স্থানীয় মুদ্রায় লেনদেনের, যেমন কারেন্সি সোয়াপ বা লোকাল কারেন্সি ট্রেড, বিষয়ে আলোচনা ও প্রাথমিক পদক্ষেপ গ্রহণ করছে, যা দীর্ঘমেয়াদে জাতীয় রিজার্ভের ওপর চাপ কমাতে সহায়ক হবে। তবে এই রূপান্তরের পথে একটি বড় চ্যালেঞ্জ হল বাণিজ্যিক ভারসাম্যহীনতা। বাংলাদেশ ইউরোপে প্রচুর রপ্তানি করে ইউরো আয় করলেও চীন থেকে আমদানির পরিমাণ অনেক বেশি, যেখানে রপ্তানি আয় নগণ্য। ফলে চীনকে দেওয়ার মতো পর্যাপ্ত ইউয়ান সরাসরি আমাদের কাছে থাকে না। এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক বাজার থেকে ইউরো বিক্রি করে ইউয়ান সংগ্রহের একটি শক্তিশালী কারিগরি ও ব্যাংকিং অবকাঠামোর প্রয়োজন। ঐতিহাসিকভাবে বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম ডলার কেন্দ্রিক হওয়ায় ইউরো ও ইউয়ানে বড় আকারের সেটেলমেন্টের জন্য প্রয়োজনীয় সফটওয়্যার ও ডাটা ম্যানেজমেন্ট পদ্ধতি এখনও পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ নয়। বিশেষ করে সাপ্লায়ার লেজার এবং কন্ট্রোল অ্যাকাউন্টে একাধিক মুদ্রার বিনিময় হার ও হিসাব সমন্বয় করা বর্তমান পদ্ধতিতে বেশ জটিল। মুদ্রার মান নির্ধারণের ক্ষেত্রে একসময় গোল্ড স্ট্যান্ডার্ড বা স্বর্ণ মজুদের বিপরীতে অর্থ ছাপানোর পদ্ধতি প্রচলিত থাকলেও বর্তমানে বিশ্বজুড়ে ফিয়াট কারেন্সি ব্যবস্থা কার্যকর। এই ব্যবস্থায় মুদ্রার মান সরাসরি স্বর্ণের মজুদের উপর নয়, বরং দেশের অর্থনৈতিক সক্ষমতা, জিডিপি প্রবৃদ্ধি এবং সরকারের গ্যারান্টির ওপর নির্ভর করে। 1972 সালে সদ্য স্বাধীন বাংলাদেশি মুদ্রার ভিত্তি হিসেবে সবুজ সোনা, খ্যাত পাটের রপ্তানি আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। যদিও সরাসরি পাটের বিপরীতে টাকা ছাপানো হয়নি, তবে পাটের রপ্তানি আয়ের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রাই ছিল টাকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও মান ধরে রাখার প্রধান স্তম্ভ। বর্তমান অর্থনীতিতে কেবল টাকা ছাপিয়ে দারিদ্র্য দূর করা সম্ভব নয়, কারণ উৎপাদন বা জিডিপি না বাড়লে বাজারে অতিরিক্ত অর্থের সরবরাহ মুদ্রাস্ফীতি ঘটায়। যখন অল্প পণ্যের পেছনে অতিরিক্ত টাকা ধাওয়া করে, তখন পণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যায় এবং মুদ্রার মান কমে যায়। পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা যদি অদক্ষ হয়, অর্থাৎ যদি আইসিওআর ইনক্রিমেন্টাল ক্যাপিটাল আউটপুট রেশিও মান বেড়ে যায়, তবে রপ্তানি বাজারে দশ নামতে পারে। কারণ উচ্চ আইসিওআর মানে হলো একই পরিমাণ পণ্য উৎপাদনে অনেক বেশি বিনিয়োগ বা খরচ লাগছে, যা আন্তর্জাতিক বাজারে পণ্যের প্রতিযোগিতামূলক দাম বজায় রাখা অসম্ভব করে তোলে। পরিশেষে ডলারের একক আধিপত্য কমাতে বিকল্প মুদ্রার ব্যবহার এবং উৎপাদনশীলতা জিডিপি বৃদ্ধির মাধ্যমে অর্থনৈতিক দক্ষতা অর্জনই বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য দীর্ঘমেয়াদী সমৃদ্ধির পথ।